টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং আজ আমাদের আলোচনার বিষয় এই সময়ে নারীর স্বাস্থ্য সুরক্ষা। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার বেনজির হক পান্না, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার বেনজির হক পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সান কলে। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা বলছিলাম যে এই সময়টাতে নারীর স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। বরাবরই আমাদের আয়োজনে কিন্তু নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা আলোচনা রাখি। ঠিক তারই ধারায় আজকে ধারাবাহিকতা আমরা আজকের আলোচনা এবং মূল আয়োজনটা রেখেছি। এখন তো দেখতেই পাচ্ছেন যে আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, কখনো গরম, কখনো ঝড়, কখনো বৃষ্টি। তো এই টাইমটাতে নারীর স্বাস্থ্য সুরক্ষা কি কি বাড়তি নজরদারি করা প্রয়োজন আছে সে বিষয় নিয়ে একটু শুরু করতে চাই, যে নারীর স্বাস্থ্য সুরক্ষা কি বাড়তি নজরদারি করার প্রয়োজন আছে। ধন্যবাদ। আসলে সময় উপযোগী একটা বিষয়, তাই না? যে আসলে দেখা যায় এক সময় কিন্তু বাংলাদেশে অনেক বন জঙ্গল ছিল, তারপরে অনেক নদী ছিল, পাহাড় পর্বত ছিল। এখন কালের বিবর্তনে কিছুই মোটামুটি নেই, খুব কম। দেখা যাচ্ছে যে আমাদের এই যে আবহাওয়ার যে একটা চেঞ্জ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরাই ক্রিয়েট করেছি। শুধু আমরা যে না, বৈশ্বিকভাবেই কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হয়েছে। তো আমরা যেহেতু হিউম্যান বিং, আবহাওয়ার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, শুধু নারী না, নারী পুরুষ সবাইকে। তবে শারীরিক গঠনের দিক থেকে, হরমোনগত কারণে, পারিবারিক চাপ, অফিসিয়াল চাপ, সোসাইটির যে চাপ, সব কিছু মিলিয়ে মেয়েরা একটু নমনীয়। মেয়েরা ছেলেদের চেয়ে একটু নমনীয়, তো তাদের কেয়ারও একটু বেশি নিতে হয় এরকম গরমের দিনগুলোতে। তো দেখা যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। এই দাবদাহে আমাদের যে ক্ষতিগুলো হতে পারে, যেটা সবচেয়ে বেশি পানি, আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। আমরা তো আসলে একটা গাছ যেমন পানি পেয়ে বেঁচে থাকে, আমরা পানি না খেলে খুব ডিহাইড্রেটেড হয়ে যাই, তাই না? পানির সাথে কিন্তু ঘাম যখন হয় তখন লবণও বের হয়ে আসে। সো ওয়াটার এবং ইলেকট্রোলাইট দুইটারই কিন্তু আমাদের বডিতে ডেফিসিয়েন্সি হচ্ছে। সেই ক্ষেত্রে একটা মেয়েকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। 8 থেকে 10 গ্লাস পানি তো আমরা নর্মালি খাই, কিন্তু আমরা যদি এরকম গরম আবহাওয়া থাকে, পানির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে হবে, ডিহাইড্রেশনটা যাতে না হয়ে থাকে। তো এই আবহাওয়াটাতে যাদের মাসিক চলছে তাদের জন্য অবশ্যই আরেকটু বাড়তি নজরদারি, পানি আরো বেশি খেতে হবে। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যারা এই টাইমটাতে অফিস করছেন, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ হচ্ছে, যেহেতু এমনিতেই মনে করো তার গরম না, তারপরে তো তার একটা পিরিয়ডের একটা বিষয় থাকে, মান্থলি একটা নির্দিষ্ট টাইমে তার পিরিয়ড হচ্ছে, রক্ত চলে যাচ্ছে শরীর থেকে। ওই সময়টায় যদি নর্মাল এনভায়রনমেন্টও থাকে, তবু কিন্তু আমাদের সাজেশন থাকে বেশি করে পানি খাও এবং এনার্জি পাওয়া যায় এই ধরনের জুসগুলো বেশি করে খাও। জুস এনার্জি পাওয়া যায়, ফলের রস হতে পারে, ওআরএস হতে পারে, ডাবের পানি হতে পারে। আমরা কিন্তু এই সময়টা একটু লিকুইড খাবার বেশি খেতে বলি, যেহেতু গরম, তার মানে তো তার ডবল লস হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলবো পানির পরিমাণ তো অবশ্যই, অ্যাট এ টাইম সে যেটা করে নিয়মিত যে প্যাডটা চেঞ্জ করছে, ইউজুয়ালি আমাদের অ্যাডভাইস থাকে 6 থেকে 8 ঘন্টা পর পর, কিন্তু এইসব ক্ষেত্রে আরেকটু বেশি, 4 থেকে 6 ঘন্টা পর পর সে প্যাড চেঞ্জ করবে এবং স্বাস্থ্যসম্মত প্যাড সে ইউজ করবে। যদিও অনেকে আছে যে একটু ক্লথ ইউজ করে থাকে, সেই ক্ষেত্রে ক্লথটা অবশ্যই খুব ভালো ড্রাই হতে হবে, কড়া রোদে শুকিয়ে নিতে হবে, না হলে ওই ক্লথ থেকে তার আবার ইনফেকশন হবে। আচ্ছা, একটা কথা, যে অনেক সময় এখন তো দেখা যাচ্ছে যে প্যাডের পাশাপাশি মেনস্ট্রুয়াল কাপও চলে আসছে, সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত? মেইনটেইন করতে পারলে সেটা স্বাস্থ্যসম্মত, মেইনটেইন করতে পারলে। কারণ কি, বাচ্চারা তো এখন তো পিরিয়ড একটু আর্লি এজে হয়ে যায়, তো দেখা যায় বাচ্চারা সব ম্যানেজ করতে পারে না, কাপড় লেগে যাচ্ছে বা এসে। তো সে যদি তাকে যেই গাইড করবে, অথবা যারা বড় আছে যদি প্রপার ওয়েতে মেইনটেইন করতে পারে, তাহলে এটা ভালো, খারাপ কিছু নেই। আচ্ছা, এবার গরমের টাইমটাতে আরেকটা ঝুঁকি বা সংক্রমণ খুব বেশি থাকে, সেটা হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশন বা যোনিপথের সংক্রমণটা। এটা নিয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ভ্যাজাইনাল ইনফেকশন যাতে না হয়, সেই ক্ষেত্রে আপনার কি কি পরামর্শ থাকছে? প্রথমত হচ্ছে পার্সোনাল যে হাইজিনটা, সেটা মেনটেন করতে হবে। ভেজাইনাল ইনফেকশন ওই একটা জায়গায় কিন্তু ইউরিনেশনের ওয়েটা আছে, তারপরে ডেফিকেশন, মানে আমাদের
মেয়েদের এক্সটার্নাল জেনিটালিয়াতে কিন্তু সব ধরনের ওপেনিং, তাই না? ইউরেথ্রাটা মেয়েদের একটু ছোট থাকে, তো সব কিছু মিলে দেখা যায় যদি পিরিয়ডের সময় সে পার্সোনাল হাইজিন মেনটেন না করে তাহলে কিন্তু তার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনও হবে। আর যেটা বললাম ভেজাইনাইটিস মানে ভেজাইনাতে ইনফেকশন, সে যদি খুব টাইট ড্রেস পরে থাকে বা ঠিকমতো ইউরিনেশন বা আফটার ডেফিকেশন সে যদি ক্লথ ইউজ না মানে টিস্যু ইউজ না করে ড্রাই জায়গাটা ভেজা রাখে, অথবা ইমিউনিটির একটা বিষয় আছে, মেয়েদের কিছু কিছু সময় বডিতে ইমিউনিটি একদমই কমে যায়, যেমন পিরিয়ড চলাকালীন সময়, প্রেগনেন্সির টাইমে, মেনোপোজে, তারপরে যারা ইয়াং বাচ্চা এখনো তাদের পিরিয়ড হয়নি, এই গ্রুপটা কিন্তু ইমিউনোলজিক্যালি একেবারে পুয়ার থাকে। তো এদের কি হবে, নর্মালদের চেয়ে এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। ডাক্তার বেনজির হক-পান্না, আমরা আরো শুনবো। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি বিপাশা আসসালাম। বলতেছি, নওগাঁ থানা। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার সমস্যা মাজার ব্যথা ডান দিকে কোমর, আর তলপেট ব্যথা, তলপেটের গোটা হচ্ছে আর খুব ব্যথা, তলপেট চিনচিন করতেছে, এই সমস্যা আমার। বয়স কত? আপনার বয়স কত, আপনি প্রশ্ন করতে পারেন ওনাকে। আপনার বয়স কত আর এই সমস্যাটা আপনার কতদিন থেকে হচ্ছে? এই সমস্যাটা আমার 3 থেকে 4 সপ্তাহ হচ্ছে মাসখানেক। 3 থেকে 4 সপ্তাহ। আপনার বয়সটা কত? 27। 27। আপনার তো এখন প্রেগন্যান্সি নেই, তাই না? না, আমার 2টা সন্তান হয়েছে, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ের ঠিক আছে। বয়স 7 বছর, ছেলের বয়স 2 বছর। আচ্ছা, ওর সিজারিয়ান সেকশন নাকি নর্মাল ডেলিভারি? হ্যাঁ, দুটাই সিজার। সিজারিয়ান সেকশন, ওকে। তাহলে এখন উনি যে সিমটমটা বলেছে, ওনার তলপেটটায় ব্যথা, চিনচিন করে ব্যথা, এটা খুব সম্ভবত ইউটিআই হতে পারে, যেহেতু তার এখন প্রেগনেন্সি নেই, আগের 2টা সিজারিয়ান সেকশন আছে, আর 3 থেকে 4 সপ্তাহ এই মাসটাই কিন্তু খুব গরম, তাই না? প্রপার পানি যদি না খায় কিংবা ঠিকমতো যদি ইউরিনেশনটা না হয় তাহলে কিন্তু ইউটিআই হতে পারে। চিনচিন ব্যথাটা সাধারণত ইউটিআইয়েরই একটা প্রস্রাবে infection লক্ষণ। হতে হ্যাঁ, পারে। প্রস্রাবে ইনফেকশন। এই ক্ষেত্রে ওনাকে আমি যেটা বলবো, আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, টাইম মতো আপনি বাথরুমে গিয়ে ইউরিনটা ভয়েডটা করে আসবেন। আপনার যে ওয়াশরুম ওটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং টিস্যু ব্যবহার করবেন। তারপরে যদি এটা ভালো না হয় আপনি নিকটস্থ একজন ডক্টরের কাছে গিয়ে একটু অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার দেখেন নেওয়া যায় কিনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাকে ফোন করবার জন্য। এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবারও ফিরবো, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা এই সময়টাতে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি এবং কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার বেনজির হক-পান্না। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা তুলে ধরলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে গরমকালে হোক বা নর্মালি যদি সাদা স্রাবটা একটু বেশি হয়, অনেক মেয়েদেরই তো দেখা যায় যে সাদা স্রাব বেশি বেশি যাচ্ছে, পিরিয়ডের আগে পরেও সাদা স্রাব হচ্ছে, এটার কারণ আসলে কি? সাদা স্রাব নিয়ে বিভিন্ন রকম মিসনোমার আছে। সাদা স্রাব কিন্তু যাবেই। আমরা তো জানি যে যখন ওভুলেশন হয় তখন তো মেয়েদের একটা প্রেগনেন্সি হওয়ার একটা সুযোগ থাকে ওই সময়টায় কিন্তু একটা সিক্রেশন থাকবেই 4 থেকে 5 দিন। এটা হরমোনাল কারণে হয়ে থাকে, তো এটাও অনেকে সাদা স্রাব ভেবে থাকে। আর এটা কিন্তু নর্মাল বিষয়। আর যেটা হচ্ছে লিউকোরিয়া বা অতিরিক্ত সাদা স্রাব, ওইটা হচ্ছে গিয়ে ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে। অনেকে কম খাচ্ছে, স্বাস্থ্য খুব কম এবং তার পার্সোনাল হাইজিন মেনটেন হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না, সেই কারণে কিন্তু জরায়ুতে একটা ইনফেকশন হতেই পারে। ইনফেকশন হয়ে সবসময় একটু সাদা স্রাব যাবে। এখন ট্রিটমেন্ট আমার কখন দরকার? যদি কোনো মেয়ে সাদা স্রাবের সাথে তার ইচিং প্রবলেম থাকে, খুব চুলকানি হচ্ছে এবং কার্ড লাইক নট ওয়াটারি, কার্ড লাইক ডিসচার্জ তার হচ্ছে, খুব থকথকে টাইপের, তখন কিন্তু তাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম মেয়েগুলোই দেখা যায় 20 থেকে 40 ইয়ার্সের ভিতরে থাকে। হ্যাঁ, তো সাদা স্রাব যখন ইনফেক্টেড হয়, ফাঙ্গাল ইনফেকশনের পর্যায়ে চলে যায়, তখন আমরা সেটার জন্য ট্রিটমেন্ট করব। গরমের দিন এটা বেশি হতে পারে, কারণ গরমের দিন আমরা কি করি, যখনই পানি খাই খুব ঠান্ডা একটু পানি খেয়ে ফেলি, তাতে কি হয় আমাদের থার্স্টি সেন্টার সেটা ইমপ্রেসড, হ্যাঁ, তখন আমরা আর পানিটা খাই না। এজন্য গরমের দিনে পানিটা যদি আমি ঠান্ডাও খাই, ঠান্ডা গরম মিক্সড করে খাবো, যাতে আমি আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পানি আমি খেতে পারি। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যোনিপথে চুলকানি বা ভ্যাজাইলেন ইরিটেশন যেটা হয় সেটা একটা, এবং আরেকটা প্রশ্ন এটার সাথে যোগ করছি যে স্কিনে হচ্ছে ইরিটেশন হচ্ছে, তো সেটার কারণগুলো কি? স্কিনে তো এই যে প্রচন্ড দাবদাহ হচ্ছে না, তো অনেকের কিন্তু সোয়েটিং হয় না, অনেকেই দেখবে যে কোনো রকম সোয়েটিং নেই, তো তাদের কি হয়, ওই ঘামটা স্কিনের নিচে জমে
জমে থাকে, তখন ওখানে ছোট ছোট মুখে হবে পিম্পল, ব্রন হবে, তারপর বডিতে দেখা যায় ঘামাচি হচ্ছে, বিশেষ করে যেসব জায়গায় কোনো মাসল নেই, অ্যাক্সিলারি পোর্শন, বগলের নিচে, ব্রেস্টের যে নিচের পোর্শনটায়, কিংবা এক্সট্রা জেনিটাল অর্গানের আশপাশগুলা যেখানে মাসল নেই ওইখানে কিন্তু ঘামাচি হয়, অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় গরমের জন্য। তো এই যে গরমের এই যে সিমটমগুলো, এই সিমটমগুলোর জন্য আমাদের যেটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি, এবং অনেক সময় ওআরএস খেতে পারি, আর হচ্ছে গিয়ে দিনে 2 থেকে 3 বার আমি গা পরিষ্কার করব, একটু ঠান্ডা পানি দিয়ে একটু গাটা ভালোভাবে বারবার ধুয়ে দিলাম। আর যদি দেখা যায় না ইনফেকশনের পর্যায়ে চলে গেছে, তাহলে মাঝে মাঝে একটু অ্যান্টিবায়োটিক খেতে পারি। আচ্ছা, এখন যারা হচ্ছে অফিস গোয়িং ওমেন যারা আছেন, এখন তো হচ্ছে নারীরা ঘরও সামলাচ্ছেন, বাহিরটাও সামলাচ্ছেন, তো তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন এই গরমকালীন সময়টাতে বা এই যে পরিবর্তিত আবহাওয়াতে তারা কিভাবে খাপ খাইয়ে নিতে পারেন? আচ্ছা, অফিস গোয়িং কিন্তু ম্যাক্সিমাম এখন কোনো ম্যাক্সিমাম মেয়ে হয় অফিস গোয়িং, নয় স্কুল গোয়িং, কলেজ গোয়িং, মা নানি এবং নিজের বাচ্চা সবাই কিন্তু বাইরেই থাকে, তাই না? তো সবার জন্য অ্যাডভাইস থাকবে, যেহেতু অফিস আর হোম এক জিনিস না, তো অফিসে সে একটু পানি ক্যারি করবে, বটল ক্যারি করবে, ওই বটলটা শেষ হয়ে গেলে আবার একটা ফিল্টার করা পানি সে আবার নিয়ে নেবে। এই সময়টার জন্য একটু খাবার নিয়ে নিতে পারে, যাতে সে টাইম টু টাইম খেতে পারে, বিশেষ করে ফ্রুটস, জুসি ফ্রুটস। দেখো গরমের দিনে কিন্তু সব ফ্রুটসগুলো একটু জুসি থাকে, হ্যাঁ, এটা তাহলে সে যদি একটু জুসি ফ্রুটগুলো ক্যারি করে, তারপর রাতে ঘুমানোর সময় সে একটু স্কিন কেয়ার করে ঠিক মতো, রাস্তায় যখন বের হবে সে যদি একটু সানব্লক ইউজ করে, বা যেই সময়টায় প্রচুর তাপ, বিশেষ করে 12টা থেকে 4টা পর্যন্ত, ওই সময়টায় সাধারণত বাসা থেকে না বের হওয়াটা বেটার। বাসা থেকে না বের হওয়াটা, অনেকে আছে না বাসা মানে অফিস থেকে, সবাই তো আর অফিসে কাজ করে না, কেউ কেউ তো অফিসের বাইরেও কাজ করে, তাই না? তাদের জন্য অ্যাডভাইস থাকবে যে সে এই 12টা থেকে 4টা প্রচুর হিট থাকে, ওই সময়টায় যেন একটু শ্যাডো জায়গায় কাজটা করে। আর যেটা আমব্রেলা ইউজ করতে পারে, চোখে যাতে সরাসরি রোদটা না পড়ে, সানগ্লাস ইউজ করতে পারে। কারণ পিরিয়ডের সময় তো অনেক সময় মাইগ্রেনও ট্রিগার করে। হ্যাঁ, মাইগ্রেন, যে কোনো ব্যথাতেই মাইগ্রেন হতে পারে, এমনকি পিইউডি যেটা নাকি গ্যাস্ট্রিকের পেন, ওই ব্যথাতেও কিন্তু মাইগ্রেনের পেন হতে পারে। আচ্ছা, পিরিয়ড নিয়ে যেহেতু কথা বলছি, একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে পিরিয়ডের সময় যে তলপেটে প্রচন্ড ব্যথা যাদের হয়ে থাকে, বিশেষ করে কিশোরী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে দেখা যায় তলপেটে ব্যথাটা সবসময় পিরিয়ডের সময় অতিরিক্ত হয়, তাদের জন্য আপনি এটা তো স্পাজমোটিক ডিসমেনোরিয়া। হ্যাঁ, পিরিয়ডে ব্যথা যে এটাকে বলা হয় ডিসমেনোরিয়া। তো 2 রকমের ব্যথা, একটা হচ্ছে ডিজিজের জন্য হবে, আর একটা হচ্ছে ডিজিজ না, এই যে রক্তটা বের হচ্ছে, ইউটেরাসের ভিতরের একটা লেয়ার পচে গলে বের হচ্ছে, ওইটা বের করতে গিয়ে একটা ব্যথা, যেটাকে আমরা স্পাজমোটিক পেইন বলি। স্পাজমোটিক পেইন কিন্তু জাস্ট পিরিয়ড হওয়ার একদিন আগে স্টার্ট হবে, ব্যথা পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে, ব্যথাটা চলে যাবে। তো এটা একটু সহ্য করতে হয়, একদিনেরই তো বিষয়, 30 দিনের মধ্যে 35 দিনের মধ্যে একদিনই তো ব্যথাটা হয়, তাই না? তো একটু সহ্য করতে হবে। যদি বিয়ন্ড তার সহ্যের বাইরে হয়, সেক্ষেত্রে সে একটু ব্যথার স্পাজমোটিক নিয়ে নিবে, ওষুধপত্র খাবে। তবে হ্যাঁ, আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে এটা কি স্পাজমোটিক পেইন কিনা। এখন কিন্তু এন্ডোমেট্রিওসিস বলে খুব জটিল একটা অসুখ আছে, যেখানে পিরিয়ডের সময় অল্প ব্যথা, বাট পিরিয়ডটা শেষের দিকে প্রচুর ব্যথা, একবারে কন্ট্রোল করা যায় না, অনেক ওষুধ দিয়েও কন্ট্রোল করা যায় না। যদি ওই ধরনের পেইন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং ইভালুয়েশন লাগবে। এই সময়টাতে আরো 2 ধরনের নারীর একটু বাড়তি সতর্কতা প্রয়োজন হয়। এক হচ্ছে গর্ভবতী নারী যারা রয়েছেন, আর দ্বিতীয় হচ্ছেন প্রসব পরবর্তীতে যে নারীরা রয়েছেন বা প্রসবকালীন যারা রয়েছেন, এদের জন্য একটা কথা বলতে চাই। প্রথম গর্ভবতী নারীর জন্য আপনার কি কি সতর্কতা থাকছে? গর্ভবতী মায়েদের জন্য তো এমনিতেই স্পেশাল প্রিকশন থাকে, তবে গরমের কারণে তাকে যেটা করতে হবে, তার তো আসলে মেটাবলিজম বেড়ে যায়। গর্ভবতী মায়েদের যেহেতু বাচ্চা আছে বডিতে, তার সবকিছুই আপগ্রেডেড, তাই না? সেই ক্ষেত্রে মাকে যেটা করতে হবে, পানি তো খাবেই সে পর্যাপ্ত পরিমাণ, তার সাথে ওই ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইডগুলো বেশি খেতে পারে, ওআরএস নিতে পারে, তারপরে ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে, হ্যাঁ, টাইট ফিটিংস কিছু থাকবে না, খালি পা সে ফ্লোরে একটু এক্সারসাইজ করবে, একটু যদি ঘুমটা তার এডিকুয়েট যাতে হয়, ঘুমের জন্য দরকার হলে তার একটু সেডেটিভ নিতে হবে। সে গোসল যখন সে শাওয়ার নেবে একটু বেশি সময় ধরে অবশ্যই পা থেকে শুরু করবে শাওয়ারটা, সে প্রথমে পায়ে, তারপর বডিতে, তারপর মাথায়। এভাবে করলে কিন্তু তার একটু ফিলিংটা ভালো হবে, ঠান্ডা ভাবটা থাকবে। আর অনেকে কোল্ড কম্প্রেশন ইউজ করে থাকে, কাপড় ভিজিয়ে একটু ঘাড়ের পিছনে বা কপালে ইউজ করলেও কিন্তু বডিটা ঠান্ডা থাকে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো আপনার কাছে জানবো, তবে এই মুহূর্তে আরেকটা বিরতিতে যাচ্ছি, এরপর আবার ফিরছি। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আমরা এই সময়টাতে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার বেনজির হক পান্না। এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে আপনারা ফোন করুন 982405 নাম্বারে। একটু আগে আমরা অনেক ইনফেকশন নিয়ে কথা বললাম, পিরিয়ড নিয়ে কথা বললাম, যেটা বলছিলাম যে প্রসব পরবর্তীতে আসলে কি কি জটিলতা দেখা দেয় সেই বিষয়ে, এবং এই যে এই আবহাওয়ার পরিবর্তনের সময় যে প্রসব পরবর্তীতে যে মায়েরা রয়েছেন বা তাদের সাথে যে শিশুরা আছে তাদেরও তো একটা ঝুঁকি থাকে, কারণ এই সময়টাতে গরম একটা পরিবর্তিত আবহাওয়া আছে। তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? প্রসব পরবর্তী যে সময়, ওই সময় কিন্তু মায়ের আরেকটা কাজ বেড়ে যায়, সেটা হচ্ছে ল্যাকটেশন। বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তাই না? তো ব্রেস্ট ফিডিং, যেটা আমরা অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং বলে থাকি, প্রথম 6 মাস যখন নাকি বাচ্চাকে এক ফোঁটা বাইরের পানিও দেওয়া যায় না, তার মানে কি তার নিউট্রিশনের পুরাটাই কিন্তু সে মায়ের কাছ থেকে পাচ্ছে। সেই ক্ষেত্রে এই যে গরম ওয়েদার ছাড়াও মাকে বেশি করে পানি খেতে হয় এবং ফলের রস আমরা বেশি অ্যাডভাইস করে থাকি, যেহেতু বাচ্চা বুকের দুধ খাচ্ছে। তো এখন যেটা হবে, একটা ডেলিভারির পর মায়ের একে তো ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তার সাথে যদি তার নর্মাল ডেলিভারি হয় তাহলে এপিসিওটমি একটা উন্ড আছে, তাই না? কেটে তো একটু নিচে তো কাটা হয়েছে। আবার যদি সিজারিয়ান হয় তাহলে উপরের একটা স্কার আছে, উন্ড আছে। তো এই দুইটার কিন্তু তার ভালো একটা সেবা দরকার, শুশ্রূষা দরকার, কেয়ার যেটাকে বলে। তো উন্ড কেয়ারটা তো করবেই, তখন প্রপার ওয়েতে অ্যান্টিবায়োটিক, এবং তাকে খুব লুজ ড্রেস পরতে হবে যেহেতু গরম। তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য একে তো খাওয়া দাওয়া বেশি, মা যদি খাওয়া দাওয়া বেশি হয় তাহলে আমাদের বডির কি হচ্ছে, মেটাবলিজম বেড়ে যাচ্ছে। মেটাবলিজম বাড়লে তো আরো গরম লাগে, তাই না? সেই ক্ষেত্রে তাকে আমাদের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি তো অবশ্যই খেতে দিতে হবে, বিভিন্ন ফ্রুট জুস আছে সেটা, এবং স্বাস্থ্যসম্মত যেসব খাবার। এবং যেটা করতে হবে, তাকে কিন্তু সবসময়, যেহেতু একটু একটু করে ব্লিডিং হতে থাকে, আমরা তো জানি 42 ডেজ পর্যন্ত অল্প অল্প ব্লিডিং হবে, সেই ক্ষেত্রে তাকে প্রপার হাইজিনটা, সে যেই প্যাড ইউজ করছে ওটা টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। তারপরে ওখানে তার উন্ড আছে, উন্ড কেয়ার করতে হবে, যে ক্রিম বা অয়েনমেন্ট আমরা দিয়ে থাকি সেটা ঠিক মতো অ্যাপ্লাই করতে হবে। ইনফেকশন হওয়ার চান্সটা গরমের সময় একটু বেড়ে যায়, সো আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। ঘামটা শরীর থেকে ঝরে গিয়ে ইনফেকশনের জায়গাটাতে গিয়ে করতে পারে, সেই ক্ষেত্রে তো অবশ্যই বাড়তি নজর রাখতে হবে। এবার একটু জানতে চাই, যাদের ভ্যাজাইনাল ড্রাইনেস হয়, অর্থাৎ যোনিপথে যদি শুষ্কতাটা একটু বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি কি সমস্যা হয় এবং এটার জন্য আপনি কি কি পরামর্শ দেবেন? আচ্ছা, এটা কিন্তু সব বয়সের মেয়েদেরই এফেক্ট করতে পারে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেনোপোজাল লেডি যাদের শরীর থেকে হরমোনগুলো অলমোস্ট মানে উইথড্র হয়ে গেছে। মেনোপোজের মেয়ে যারা আছে, মাসিকটা যাদের বন্ধ হয়ে গেছে, ওদের শরীরে তো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই জাতীয় হরমোনগুলো নেই, যার কারণে এই হরমোনগুলোর কিছু রিসিপ্টর থেকে থাকে ভেজাইনাতে, ব্রেস্টে বা বিভিন্ন সেন্সিটিভ অর্গানগুলোতে, ইউটেরাসে। তো তাদের যেহেতু এই রিসিপ্টরগুলো এখনো আছে বাট হরমোনটা নেই, তার কারণে ড্রাইনেসটা ডেভেলপ করতে পারে। এই ড্রাইনেসটা এত বেশি সিভিয়ার পর্যায়ে অনেকের যায় যে তারা অনেক সময় ঠিকমতো বসতে পারে না, অনেক সময় হাঁটলে একটু একটু ব্লাড যায়, এই ধরনের প্রবলেমের সাথে আসে ড্রাইনেস উইথ ব্লিডিংও আসে। তো আমাদের তাদের জন্য যেটা করতে হবে, প্রাথমিক যে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে অবশ্যই তাকে বলবো আমি, যেহেতু মেনোপোজাল লেডি, তাকে বলবো আমি বেশি গরম এনভায়রনমেন্টে সে যাবে না, পানি পর্যাপ্ত পরিমাণ খাবে, তারপরে সে ওখানে লোকাল কিছু এস্ট্রোজেন হরমোনাল ক্রিম পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে বলতে পারি। আর গিয়ে প্রপারলি সে তার হাইজিনটা মেনটেন করবে। এটা হচ্ছে মেনোপোজাল গ্রুপ। আর যারা ইয়াং গ্রুপের ড্রাইনেসটা খুব টাইট ফিট ড্রেস পরে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, আর যদি পানি সে কম খেয়ে থাকে তাহলে হয়। সো আমরা এই দুইটারই একটু সলিউশন করবো, যে লুজ ড্রেস। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি, এবার একটু জানতে চাই যে যৌন মিলনের পর নারীদের কি কি ইনফেকশন হতে পারে এবং এটার থেকে সতর্কতা থাকার জন্য কি কি আপনি পরামর্শ দিতে চাচ্ছেন? আচ্ছা, এটা আসলে এটা যে খুব বেশি তা না, এটা যদি দেখা যায় পার্টনার ঠিক আছে, হ্যাঁ, পার্টনার যদি তার ঠিক থাকে বা অ্যাক্টিভ প্যাসিভ দুই পার্টনারই যদি হেলদি লাইফ লিড করে, তাহলে তো ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই, তাই না? চান্স নেই। তবে ইনফেকশন হতে পারে যদি পার্সোনাল হাইজিনটা তার মেনটেন না, তার পিরিয়ড চলাকালীন সময়ে এই ধরনের একটা রিলেশন হচ্ছে, কিংবা তার মাত্রই কিছুদিন আগে ডেলিভারি হয়েছে, এখনো পর্যন্ত প্রপার হিলিং হয়নি, বা মেল বা ফিমেল পার্টনার তার সে সেক্সুয়াল লাইফ, হেলদি সেক্সুয়াল লাইফ লিড করে না, এই ধরনের ক্ষেত্রে এটা হতে পারে। আরও একটা যেটা হয়,
ইমিউনিটি। আমরা জানি আমাদের মেয়েদের যে ভেজাইনা, ওখানে কিছু নর্মাল ফ্লোরা থাকে যারা নাকি প্রোটেকশন হিসেবে কাজ করে। ওখানে যৌন মিলন তো নর্মাল বিষয়, তারপরেও যদি এটা হওয়ার কথা না, তো এটা গার্ড, এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের সবারই এটা কিছু নর্মাল ফ্লোরা থাকে। তো ওই নর্মাল ফ্লোরাগুলো যদি নষ্ট হয়ে যায় কিংবা অ্যাবনর্মাল কোনো অর্গানিজম যদি ওইখানে গ্রো করে, তাহলে ইনফেকশন হতে পারে। আচ্ছা, গরম, আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করছি আপনাকে, যে হিট স্ট্রোক, এই টাইমটাতে তো হিট স্ট্রোক অনেক বেশি বেড়ে গেছে, যদিও আজকের আবহাওয়াটা অনেকটাই শীতল, অনেকটাই ঠান্ডা, তারপরে এই মাস জুড়ে কিন্তু অনেক বেশি দাবদাহ ছিল। তো পরবর্তী তার হয়তো কয়েকদিন পর আবারও সেই গরমের সময়টাই চলে আসবে, তো তখন কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাবে। তাদের জন্য আপনি কি স্বাস্থ্য সতর্কতা দিবেন? আচ্ছা, হিট স্ট্রোক হচ্ছে একদম এক্সট্রিম একটা কমপ্লিকেশন গরমের। মানে এই সময় এটার সিমটমগুলো কি, খুব মাথা ঘুরে, বমি ভাব হচ্ছে এবং হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যাচ্ছে। এটা আমরা তখন হাত দিয়ে যদি দেখি, তার টেম্পারেচারটা মোর দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক বেশি টেম্পারেচার, এবং সে পালপিটেশন হচ্ছে, রেসপিরেটরি রেটটা অনেক বেড়ে গেছে এবং আনকনশিয়াস। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি পেশেন্ট মানে তার হিট স্ট্রোক হয়েছে। তো হিট স্ট্রোকের ট্রিটমেন্ট করতে একটু সময় নিলে কিন্তু সেটা খারাপের দিকে যায়। সো খুব দ্রুত পেশেন্টকে একটা ছায়ার মধ্যে আনতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, কম্প্রেশন ঠান্ডা পানি দিয়ে তাকে ম্যাসেজ করতে হবে যাতে তার টেম্পারেচারটা কমে যায়। আর এটা থেকে প্রিভেনশন মানে কেন যাতে হিট স্ট্রোক আমাদের না হয় এই গরমে, তাহলে এই যে আমরা সারাটা সময় ভরে বললাম, বেশি করে পানি খেতে হবে, তারপরে বাইরে রোদে অ্যাকচুয়ালি যাওয়া যাবে না, রোদে গেলেই ডিরেক্ট রোদের নিচে থাকলেই কিন্তু হিট স্ট্রোক বা হিট এক্সহাশন এটা হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার বেনজির হক পান্না আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে এত সুন্দর করে আলোচনা করবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে আবারও দেখা হবে রবি, সোম, মঙ্গলবার ঠিক 3:30টায়।